দেখুন, বাংলার সংস্কৃতিতে সাফল্য কামনায় দইকে শুভ বলে মনে করা হয়। আর রাজ্যের শিল্পের সফল যাত্রাপথের অন্যতম মাইলফলক হিসেবে বিশ্বের সবথেকে বড় দই কারখানার শিলান্যাসে ফের সোনার বাংলা গড়ার ডাক দিলেন অমিত শাহ। একই সঙ্গে নিশানা করলেন বিগত তৃণমূল সরকারকে। একদিকে সোনার বাংলা, আর একদিকে তৃণমূলের সোনার ছেলে সোনা পাপ্পু সম্পর্কে চার্জশিটে ইডি কি বলেছে, এই আলোচনায় আপনাদের সামনে রাখবো, জানিয়ে স্টুডিওয় উপস্থিত প্রত্যেক অতিথির কাছেও আসবো। কিন্তু শুরুতে আপনাদের দেখাবো যে অমিত শাহ তিনি আজকে শিলান্যাসে উপস্থিত ছিলেন একেবারে বিশ্বের সবথেকে বড় দই কারখানার। সেখানে তিনি বলছেন এবার বাংলায় যে পরিবর্তন হয়েছে স্বাধীনতার পর এমন কোথাও ঘটেনি। গোটা দেশকে পথ দেখাতো একটা সময় পশ্চিমবঙ্গ। এতদিন পশ্চিমবঙ্গে তৃণমূলের ক্রিমিনাল সরকার রাজ চলেছে। সোনার বাংলার স্বপ্ন শেষ করে দিয়েছিল এই তৃণমূল। ফের সোনার বাংলা গড়বে বিজেপি সরকার। আর কি বলেছেন দেখুন। बंगाल लंबे समय से विदेशी विचारों से प्रभावित कम्युनिस्ट सरकार के शासन में रहा। उनसे मुक्त हो गए तो विचारधारा विहीन, भ्रष्ट और करप्ट और क्रिमिनल तृणमूल कांग्रेस की सरकार की चुंगाल से फंसे। और देखते 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 हमारा सोनार बांग्ला का कल्पना, जिसका स्वप्न कवि गुरु टैगोर ने देखा था, वो नष्ट हो गया। आज मोदी जी की एक अपील पर 10 साल के संघर्ष के बाद 16 से 26 आज शुभेंदु जी के नेतृत्व में भारतीय जनता पार्टी की सरकार बनाकर फिर से एक बार सोनार बांग्ला का आंदोलन यहां पुनर्जीवित हुआ है। एक जमाना था मुख्यमंत्री को पत्र लिखते थे तो कहते थे हम गुजरात को घुसने नहीं देंगे। अरे भाई, ये गुजरात के लिए नहीं है, बंगाल के पशुपालकों के लिए है। इतनी समझ नहीं थी। और परिवर्तन देखिए, मैंने गाड़ी में जाते जाते शुभेंदु जी को कहा, उन्होंने 30 एकड़ भूमि निशुल्क अमूल फेडरेशन को देने का मानकर यहां 2 बड़े प्लांटों का इन्वेस्टमेंट अपने यहां ला दिया। এটা খুব গুরুত্বপূর্ণ কথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন। তিনি যেখানে বলছেন যে একটা সময় আমি চিঠি লিখতাম এবং সেই সময় তৎকালীন মুখ্যমন্ত্রী বলতেন যে গুজরাটকে বাংলায় প্রবেশ করতে দেব না। আমি বলছি দেবনারায়ণ দা, উন্নয়নের ক্ষেত্রে, শিল্পের ক্ষেত্রেও এখানে ছুতমার্গ থাকবে। রাজনীতি সর্বোপরি, যে কারণে গুজরাটকে প্রবেশ পর্যন্ত করতে দেওয়া হয়নি কারণ সেটা বিজেপি শাসিত রাজ্য বলে, সেখানে নরেন্দ্র মোদী বা অমিত শাহ রাজ্য বলে, এই ছুতমার্গকে সামনে রেখে দিনের পর দিন শিল্প সম্ভাবনার যাবতীয় যা আশা ছিল সেটাকে নিঃশেষিত করে দেওয়া হয়েছে। মানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী না, উনি বললে তো তার উত্তর তো আমি সেটা বলবো না, কারণ ওইভাবে প্রশ্ন আসে না। শিল্পের জন্য হ্যাঁ, আপনি যে কথাগুলো বলছেন, ইট ইজ এ কাইন্ড অফ গুড ডিড টু সে ওয়েল অ্যান্ড ইয়েট ওয়ার্ডস আর নো ডিডস। শেক্সপিয়ার হেনরি এইটি বলেছিল, কথা বলা নিঃসন্দেহে ভালো কাজ, কিন্তু আগে কাজ হোক এটা আমরা চাই। আগে কাজ হলে বলবো। তবে একটা কথা বলো, এই সরকার শিল্পে হয়নি বলে যে কথাটা বলা হচ্ছে, 2011-12তে রাজ্যের, এটা ওয়েবসাইট, একেবারে রিজার্ভ ব্যাংকের ওয়েবসাইট থেকে আমি একটু মিথ্যা বলছি। সারা ভারতের মোট শিল্প উৎপাদনের 2011-12তে পশ্চিমবঙ্গের অংশ ছিল 7.8, 24-25-এ এটা হলো 7.3, বাড়িনি কিন্তু কমেনি। এরপরে ম্যানুফ্যাকচারিংয়ে, সারা ভারতের ম্যানুফ্যাকচারিংয়ে উৎপাদনের অংশ ছিল 4.9 2011-12তে, 24-25 হলো 5.2, কমেনি। কিন্তু সিপিএমের 34 বছরে এই প্রত্যেকটা জিনিস অর্ধেক হয়ে গিয়েছিল, কারণ 60% কারখানা চলে গেছিল, প্রায় অর্ধেকের বেশি পুঁজিও চলে গিয়েছে। গত 15 বছরে সেটাকে কত অংশ রিভাইভ করার চেষ্টা করা হয়েছে। ব্যাংকের তথ্য কমেনি, কিন্তু আমার আরেকটা কথা, নিঃসন্দেহে কিছু চলে গেছে, কিন্তু 1 লক্ষ ইউনিট এখানে হয়েছে, কোম্পানি হয়েছে, এবং 90 লক্ষ এমএসএমই হয়েছে, এবং যেখানে প্রায় 1.5 কোটি লোক কাজ। এটা আমার কথা না, সরকারি তথ্য, সেন্ট্রাল গভর্নমেন্টের তথ্য। পূর্ণ হয়নি, কিন্তু এর জন্য অনেকটাই কেন্দ্র সরকার। আমি বলছি একটা সরকারি তথ্য দেবনারায়ণ সরকার দিচ্ছেন, আমি একটা সরকার যেহেতু সরকারি তথ্যই দেবেন, আমি আরেকটা সরকারি তথ্য দিই, যেটা শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভায় একেবারে প্রশ্ন করেছিলেন যে গত 14 বছরে কতগুলো কোম্পানি এই রাজ্য থেকে পাত্তারি গুটিয়ে দিয়েছে। সেখানে সংখ্যাটা
কর্পোরেট অ্যাফেয়ার্স মিনিস্ট্রি জানিয়েছিল সেটা 6,500-এরও বেশি। এক দ্বিতীয়ত দাঁড়ান এবং দ্বিতীয়ত জিডিপি একটা সময় ন্যাশনালে জিডিপিতে দেশে জিডিপিতে যত শতাংশ কন্ট্রিবিউশন আমাদের রাজ্যের ছিল সেটা দেশের 3টি লিডিং স্টেটের মধ্যে অন্যতম ছিল। সেটা কমতে 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 কোথায় নেমেছে আমি এই আলোচনায় সময় থাকলে বিস্তারিতভাবে সেটা দেবো, কিন্তু আমি এইখানে হ্যাঁ আমি বলি তার সঙ্গে 15 বছরকে যোগ করুন। আমি এইখানে স্বপন দাসের কাছে আসবো। স্বপন দা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে চিঠি লিখতেন অথচ গুজরাটকে ঢুকতে দেওয়া হবে না বলে, বাংলায় ঢুকতে দেওয়া হবে না বলে এইটা তাকে বলা হতো। যেটা দায়িত্ব নিয়ে করা হয়েছে, একটা বিরাট শিল্প সম্ভাবনা যেটা টাটার হাত ধরে এই রাজ্যে আসতে পারতো সেটাকে দায়িত্ব নিয়ে গুজরাটে পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং তারপর বিরাট পরিবর্তন এবং তারপর শিল্পের কি হয়েছে এ তো গত 15 বছরে সকলেই জানে। না, গুজরাটের ব্যবসাদারকে এখানে ঢুকতে দেওয়া হবে না, গুজরাটিদের এখানে ঢুকতে দেওয়া হবে না, কিন্তু এখান থেকে পরিযায়ী শ্রমিকরা গুজরাটে যাবে এবং তারা সেখানে গিয়ে কাজ করবে, এই ব্যবস্থাটা কিন্তু এই রাজ্য সরকার করেছিল। আমার দেবনানন্দার কথা আমার খুব ভালো লাগছিল যে 1.5 কোটি এমএসএমইতে কাজ পেয়েছে, 1.5 কোটি এমএসএমইতে কাজ পেয়েছে, শিল্পে জোয়ার এসছে, আইটি সেক্টর ইত্যাদি জোয়ার বলিনি, মোটামুটি কমেনি, বাড়া উচিত ছিল কিন্তু কমেনি। দেবনানন্দা আপনি বললেন আপনি আমার হয়ে সব বললেন, প্লিজ কন্টিনিউ। আমাকে বলতে আমি দেবনানন্দাকে থামালাম। স্বপনদা, যদি পশ্চিমবাংলায় এত উন্নয়নের জোয়ার থাকতো, এত কিছু থাকতো, 40 লক্ষ পরিযায়ী শ্রমিক পশ্চিমবাংলার বাইরে গিয়ে কাজ করতো না। একটা কথা তো মানতে হবে যে আমাদের এই রাজ্য থেকে শিল্পপতিরা ট্রেড লাইসেন্সগুলো সারেন্ডার করে দিয়ে, ব্যবসা বন্ধ করে দিয়ে, কারখানা বন্ধ করে দিয়ে, সব কিছু নিয়ে তারা পাট গুটিয়ে এ রাজ্য থেকে অন্য রাজ্যে চলে যেত। এটা তো ঘটনা। প্রত্যেক বছর সম্মেলন করে, গ্লোবাল সামিট করে মমতা ব্যানার্জি সারা বিশ্বের লোককে দেখাতেন, ভাই এসো আমার শিল্প এখানে তৈরি করো, আর সেখানে তারা কয়েক লক্ষ কোটি টাকার ঘোষণা করতেন। তারপর দেখা গেল তারা বুড়ো আঙুল দেখিয়ে এ রাজ্যে 1 পয়সাও তারা ইনভেস্ট করতেন না। কিন্তু সরকার সবে 2 মাস এসছে, দেবনানন্দ বলছে দেখার দরকার, সময় দরকার, আমি আপনার সঙ্গে একমত। কিন্তু একটা ছোটোবেলায় একটা কথা শুনেছিলাম যে একটা ওই উঠন্তি মূলো গাছকে দেখলে নাকি গাছটা কত বড় হবে, গাছটা ফলন কেমন হবে এটা বোঝা যায়। তো আজকের দিনে আপনারা যদি দেখেন চারদিক থেকে, আমূল আজকে আসা শুধু নয়, 2 মাসের মধ্যে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে সিঙ্গেল উইন্ডো হবে, যেখানে ক্লিয়ারেন্স পেতে গেলে সিঙ্গেল উইন্ডোতে হবে। তার জন্য বিভিন্ন উইন্ডোর ব্যবহার দরকার নেই। 100 কোটি টাকার উপর যদি কেউ কোনো প্রকল্প নিয়ে আসে, শিল্প করতে গেলে কি দরকার? শিল্পের একটা পরিবেশ দরকার, জটমুক্ত জমির দরকার, জমির ঊর্ধ্বসীমা তুলে দেওয়া দরকার, সিন্ডিকেট রাজ খতম করতে হবে, স্থানীয় স্তরে ক্ষমতাসীন দলের দাদাগিরি বন্ধ করতে হবে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে ডেভেলপ করতে হবে, উন্নতি করতে হবে, ভয় আউট করতে হবে, ভরসা ইন করতে হবে। শিল্পবান্ধব সরকারও দরকার। আগের সরকার কি শিল্পবান্ধব সরকার ছিল না। এখন এই সরকার, নতুন সরকার আসার পর আমরা কি দেখতে পাচ্ছি? আদানি হসপিটাল প্লাস মেডিকেল কলেজ, যেখানে ডাক্তার তৈরি হবে, তার জন্য তারা ইনভেস্ট করছে নিউ টাউনে। পিয়ারলেস জেএসডব্লিউর সঙ্গে একসঙ্গে গাঁট ছড়া বেঁধে তারা নতুন হসপিটাল তৈরি করার তারা প্রকল্প আনছে। একদম লাক্স 600 কোটি টাকা ইনভেস্ট করছে, শ্যাম স্টিল 15,000 কোটি টাকা ইনভেস্ট করছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আর কোরিয়ার এক্সিম ব্যাংক তারা মিলে ইন্ডাস্ট্রিয়াল করিডোর বা লজিস্টিক পার্কে হাবের জন্য 5,000 কোটি টাকা ইনভেস্ট করছে, আইটিসি এক্সপেনশন করছে। আমি তালিকা দিচ্ছেন, আপনি তার সঙ্গে সংযোজন করছি যে কমার্স 1 লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্টের পরিকল্পনা করেছে, ইনভেস্টমেন্ট করছে বা প্রস্তাব রয়েছে, মৌ স্বাক্ষরিত হয়েছে, 8টা বিজিবিএসে আমরা বহুবার শুনেছি, কিন্তু বাস্তবে তার প্রতিফলন সেইটা কতটা দেখা যাচ্ছে না। এটা 2 মাসের মধ্যে একেবারে নিঃসন্দেহে সময় দেওয়াটা প্রয়োজন, এইটা আপনার সঙ্গে আমি সম্পূর্ণ একমত। কিন্তু আমি এইখানে একেবারে পরিবেশ, একটা শিল্পবান্ধব পরিবেশ, শিল্পপতিদের উদ্দেশ্যে বার্তা, বিনিয়োগের জন্য সেই শিল্পবান্ধব পরিবেশ রয়েছে, এই বার্তাটা শিল্পপতিদের কাছে পৌঁছানো, এটা নিঃসন্দেহে একটা ইতিবাচক দিক, সে নিয়ে কোনো সন্দেহ নেই। লতিফ চট্টোপাধ্যায়ের কাছে যাওয়ার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে কি বললেন দেখুন। আগামী দিনে আইসক্রিম প্ল্যান্ট শুধু নয়, আমাদের বাটার থেকে শুরু করে আমুলের যে ধরনের কাজ,
গুজরাট এবং অন্যান্য জায়গায় হচ্ছে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে হচ্ছে, আসামে হচ্ছে, আজকে সেইটা পশ্চিমবঙ্গে হবে। ডবল ইঞ্জিনের সুফল আপনারা পাবেন। কারা যেন একটা সময় বলেছিল যে পশ্চিমবঙ্গকে গুজরাট হতে দেব না, তারা আজকে বাড়িতে বসে দেখছে আমুল আজকে পশ্চিমবঙ্গে 700 কোটি টাকা ইনভেস্টমেন্ট করছে পশ্চিমবঙ্গের মানুষের জন্য। আর পশ্চিমবঙ্গের মিষ্টি দই ভারতে পৌঁছে দিবে পশ্চিমবঙ্গের কৃষকের কাছ থেকে গোমাতার দুধ সংগ্রহ করে। এটাই আজকে পশ্চিমবঙ্গে নতুন পশ্চিমবঙ্গ, নরেন্দ্র মোদীজির পশ্চিমবঙ্গ, ডবল ইঞ্জিনের পশ্চিমবঙ্গ, রাষ্ট্রবাদের পশ্চিমবঙ্গ, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পশ্চিমবঙ্গ। দেখুন, কতগুলো ভারী শিল্প এলো, কত কর্মসংস্থান হলো, সেটা তো সময়ের সঙ্গে সঙ্গে বোঝা যাবে, কিন্তু বিষয়টা হচ্ছে সদিচ্ছা যে রয়েছে এ নিয়ে কোনো দ্বিমত থাকতে পারে না। বিশেষত আইনের শাসনের কথা এখানে অত্যন্ত উল্লেখযোগ্য। প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে যাওয়ার আগে আমি মনে করাবো, যখন মুখ্যমন্ত্রী ওই শ্যাম স্টিলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে স্পষ্ট বার্তা দিচ্ছেন যে কারখানার গেটে তালা লাগালে হাজতের ভেতরে থাকতে হবে, বা কাটমানি বা সিন্ডিকেট চলবে না, যদি জানতে পারি ভেঙে গুঁড়িয়ে দেব। নিঃসন্দেহে এইগুলো শিল্পপতি বিনিয়োগকারীদের ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক একটা বার্তা। প্রদীপ চট্টোপাধ্যায়। না, দেখুন, সব থেকে বড় কথা হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আজকে যেভাবে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের মাননীয় অমিত শাহজি বললেন যে কত দ্রুত উনি ওনার প্রস্তাবে যে একটা সদিচ্ছা প্রকাশ করেছেন, যে দ্রুততার সাথে আমি এখানে শিল্প আনার জন্য যা করার দরকার করব, জমি কিভাবে দেওয়া দরকার, আইনের শাসন প্রতিষ্ঠা করা, এইটা একটা মুখ্যমন্ত্রীর সদিচ্ছার জায়গা। আপনি ঠিকই বলেছেন। এবং তার থেকেও বড় কথা যে আমরা অনেকে শুনছিলাম ডবল ইঞ্জিন সরকারের কি সুফল, সেটা কিন্তু এবারে দেখতে পাচ্ছি যে কিভাবে কেন্দ্র রাজ্য একসঙ্গে পশ্চিমবঙ্গে, দেখুন, পশ্চিমবঙ্গের উন্নয়ন, পশ্চিমবঙ্গে শিল্প স্থাপন হলে পশ্চিমবঙ্গের যে যুবক যুবতী তাদের কর্মসংস্থান হবে, এখানে শিল্পের জোয়ার হলে সাধারণ মানুষের উন্নতি হবে, পরিকাঠামো উন্নয়ন হবে, ফলে পশ্চিমবঙ্গের ভালো সবাই চাইবে। এখানে মুশকিল হচ্ছে একটা খুব বড় তফাৎ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আগের সরকারের তরফ থেকে। আগের সরকারের সময় আমার জানি না শিল্পপতিদেরও কি কোনো রেট বাঁধা হতো, যেমন চাকরি প্রার্থীদের রেট বাঁধা হতো, সবাই এই টাকা দিলে এই চাকরি হতে পারে। শিল্পপতিদের এটাই যে একটু আগে আপনি তথ্য দিলেন যে কত শিল্পপতি চলে গেছে, কেন চলে গেছে, তারা কি কারণে চলে গেছে, সেইটাও কিন্তু আমাদের আজকে জানতে হবে। বিজেপি সরকার তারা জানুক, তার কারণ সেই অসুবিধাগুলো যারা শিল্প নিয়ে এখানে আসছেন তাদের যাতে ফেস না করতে হয়। আপনি মুখ্যমন্ত্রী হিসাবে যে বার্তা দিচ্ছেন সেটা ভালো, কিন্তু অন গ্রাউন্ড অনেকে দেখা যাবে যে বিজেপি করছে এরকম নাম নিয়ে বা বিজেপি সরকারকে মেলাইন করার জন্য হয়তো তাদেরকে অসুবিধার সম্মুখীন হতে পারে। ফলে একদম লোকাল পুলিশ স্টেশন থেকে শুরু করে প্রত্যেককে সজাগ রাখা, যে যাতে এই শিল্প মানে যখন এটা ভিত্তিপ্রস্তর থেকে শিল্প গড়ে উঠবে সেই সময় কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা, আন্দোলন, বিক্ষোভ এগুলো যেন আলোচনার মাধ্যমে হয় এবং সেটা বন্ধ না হয়ে যায়। আমরা একটা বন্ধ করে দেওয়ার ইতিহাস শিল্পের পশ্চিমবঙ্গে জানি, যে ইতিহাস থেকে তৃণমূল কংগ্রেসের একটা বড় আন্দোলন, কিন্তু একটা যখন শিল্প তাড়িয়ে দেওয়া হলো তারপরে কত শিল্প নিয়ে আসা হলো। আমি অবাক হয়ে যাচ্ছি যে গ্লোবাল বেঙ্গল বিজনেস সামিট হলো না, অথচ 2 মাসে এতগুলো শিল্প এখানে বিনিয়োগ হচ্ছে, এটা জানতে পারছি। আর আমরা বেঙ্গল বিজনেস সামিটে কত লক্ষ লক্ষ টাকা নষ্ট হয়েছে শুধু এই ঢাকঢোল পেটানোর জন্য। ফলে ঢাকঢোল না পিটিয়ে নিভৃতে নিশ্চুপে আমরা যদি একটা লক্ষ্য নিয়ে কাজ করতে পারি, সেটাই কিন্তু এই বিজেপি সরকার করছে। আইনের শাসন মুখ্যমন্ত্রী বলেছেন, সেটাই আস্থা যেমন বেড়েছে, তেমনি পুলিশ প্রশাসনকেও যে মুখ্যমন্ত্রী একটা খুব ভালো তার পাশে আছে এই বার্তাও যে দিয়েছে, মানে মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী দুটো ব্যাপারেই শুভেন্দু অধিকারী মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী তিনি যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, শিল্পপতিদের পাশে দাঁড়াচ্ছেন, সেটা কিন্তু আগামী দিনে আরও বিনিয়োগের পথকে প্রশস্ত করবে। একেবারে দেখুন, শিল্পের সম্ভাবনা কিভাবে একেবারে বিনষ্ট হয়ে গেছিল, সব থেকে বড় তার উদাহরণ তো ওই টাটার ছোট ন্যানো কারখানা, সেখান থেকে চলে যাওয়া 90% তৈরি হয়ে গেছিল, তারপর সেটা গুড়িয়ে দেওয়া হয়েছিল। একেবারে সেটা সুপ্রিম কোর্টের নির্দেশও সেখানে ছিল। কিন্তু মনে রাখতে হবে 2008 সালে যখন টাটাটা চলে যাচ্ছে, তখন রতন টাটা সেই কথা আমি বলেছিলাম যে মাথায় বন্দুক ঠেকালেও আমি যাব না, কিন্তু উনি তো ট্রিগারটা টিপে দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেছিলেন। এই 2008 থেকে শুরু করে আজকে 2026-এ রাজাগোপাল ধর চক্রবর্তী সত্যি সেই অস্তাচলে চলে যাওয়া শিল্প সম্ভাবনার কি পুনর্জাগরণ হচ্ছে মনে হচ্ছে? হ্যাঁ, দেখুন, নিঃসন্দেহে
যেটা শুরু হলো আজ, মানে আমুলের যে প্ল্যান পশ্চিমবঙ্গে চালু, তো এর আগে ওরা থার্ড পার্টি দিয়ে কাজ করতো, এবার এই প্রথম ওরা প্ল্যান তৈরি করতো। মানে এখানে দুধ, যারা দুধ ব্যবসায়ী, মানে বিশেষ করে মহিলা যারা আছেন দুধ বিক্রি করেন, তাদের বিরাট উপকার। 30 লক্ষ মানে লিটার দুধ বোধহয় তারা প্রক্রিয়াকরণ করবে এবং এখান থেকে প্রসেসড মিল্ক, দই সব তৈরি হবে। আমরা সবাই জানি ভারতবর্ষ পৃথিবীর সবচেয়ে বড় মানে মিল্ক প্রডিউসিং কান্ট্রি, তাতে পশ্চিমবঙ্গ একটা বড় ভূমিকায় আসছে। এটা সত্যি দেখা। গ্রামগঞ্জের অর্থনীতিতে একটা যে বিপুল পরিবর্তন আসবে, যে খালি অফিসে চাকরি যেগুলো প্রায় কমে গেছে, এখন দুধের ব্যবসা, দুধ, এইগুলো কিন্তু মানুষ কিন্তু মনোযোগ দেবে, কেন এতেও রোজগার আছে। এখন যেটা আমুল, যেটা সেটা গুজরাটের ফ্যাক্টরি, গুজরাট মিল্ক কোঅপারেটিভ ফেডারেশন যেটা আছে, দেখার আজকে সেই মাল্টি ন্যাশনাল নেসলে কোম্পানি বা ফরাসি যে ল্যাকটাইলস বলে যে কোম্পানিগুলো আছে, তার সঙ্গে সমান তালে পাল্লা দিচ্ছে। এবং আমুলের যদি ইয়ারলি টার্নওভার দেখেন, প্রায় 1 লক্ষ কোটি টাকা ছুঁতে যাচ্ছে। কোনো একটা ছোটখাটো ভারতবর্ষে অনেক স্টেটের চেয়েও বেশি আমুল সেটা টার্নওভার করে। বোঝাই যাচ্ছে একটা বিখ্যাত কোম্পানি, একেবারে ফার্মার্সদের নিজেদের, মানে দুধ ফার্মার্সদের নিজেরাই ধরনের জিনিস তৈরি করে দেখার মতন জিনিস তারা করছে। সারা ভারতকে তারা দুধ খাওয়াচ্ছে, এই কল্পনা করা যায় না। পশ্চিমবঙ্গ তার একটা অংশীদার হতে পেরেছে। স্বাভাবিকভাবেই গুজরাটের কোম্পানি, অমিত শাহ এসেছেন, এটা সত্যি কথা, এটা একটা মানে কাকতালীয় ব্যাপার নয় আমার কাছে, যেটা উনি নিঃসন্দেহে এগিয়ে এসেছেন। গুজরাটের যে প্রাইড, উনি সেটা বোঝাতে চেয়েছেন ভারতের প্রাইড। বাংলার প্রাইড বলে সেরকম কিছু তো প্রায় সবই হারিয়ে গেছে। প্রায় 50 বছরে যে ধরনের শাসন ব্যবস্থা ছিল, সেখান থেকে যদি মুক্তি পাওয়া যায়, অত্যন্ত আনন্দের দিন আজকের যে মামুল এসেছে। এবং বাংলার একটা তো মানে জোয়ার এই মুহূর্তে না বলতে পারলেও যেটা বলা যায়, যে এক ধরনের তো বিনিয়োগের প্রক্রিয়া শুরু হলো, যার পর থেকে অনেক ছোট ছোট যারা উৎপাদনকারী আছে তারা তো পাবে। আমরা বাংলাকে বলি যে হ্যাঁ এমএসএমইতে বিরাট, কিন্তু এমএসএমই বেশিরভাগটাই তো হচ্ছে যে আপনার একেবারে মানে অতি ক্ষুদ্র, যাকে মানে সেই অতি ক্ষুদ্র, তারা তাদের বিনিয়োগ 1 টাকা থেকে শুরু করে যে কিছু 1 কোটির নিচে, সেটা এক ছোট দর্জি হতে পারে, পানবিড়ি করতে পারে, চা হতে পারে, সবই কিন্তু ওই এর মধ্যে পড়ে যায়। এবং এমএসএমই হচ্ছে প্রায় 98% ছোট, এত অতি ক্ষুদ্র। এতে গর্ব করার কিছু নেই। এই রাস্তাঘাট চারিদিকে এরকম হয়ে আছে। তো এখন এই প্রথম দেখুন, আগে সরকার কেউ চেষ্টা করেছে বলে শুনিনি, চেষ্টা করলেও সফলতা এসছে বলে জানা যায়। এই প্রথম দেখুন যে সরকার 2 মাসের মধ্যে যে জিনিসটা করাতে পেল, এটা কিন্তু একটা সিগন্যাল, জানেন, এটা একটা সিগন্যাল। একেবারে নিঃসন্দেহে, তার মানে অন্তত একটা রূপলি রেখা দেখা যাচ্ছে। এবার বাস্তবে সেটা কতদূর কি হবে সে তো সময় বলবে। এখন আমুলের হাত ধরে শিল্প সম্ভাবনায় আমুল বদল আসবে কিনা সে তো সময় বলবে। কিন্তু সরাসরি এই গুজরাট নিয়ে, যে গুজরাটকে ঢুকতে দেব না বলে মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন মুখ্যমন্ত্রী জানিয়েছেন বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা আজকে বলেছেন, তা নিয়ে তৃণমূলের তরফে কি বলা হচ্ছে, বৈশ্বনাথ চট্টোপাধ্যায় কি বলছেন, আসুন একবার দেখি। এটা আসলে উনি তো ওনার পলিটিক্যাল রাজনৈতিক উদ্দেশ্য থেকে এই কথাগুলো বলতেন। আমাদের বাংলা এবং আমাদের কলকাতা শহর, এটা হলো একটা কসমোপলিটন সিটি। এখানে নানা জাতি, নানা মত, নানা পরিধানের লোকেরা আছে এবং আমাদের কবিও তাই লিখে গেছেন। এটা কখনো আমরা ভাবিনি যে গুজরাটের কোম্পানি ঢুকতে পারবো না। এই যে মিথ্যে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন, একটা ভুল ধারণা তৈরি করার চেষ্টা করছেন, এটা সম্পূর্ণভাবে বিভ্রান্তিকর। আমরা পশ্চিমবাংলার সবাইকে ভালোবেসে এখানে থাকে, তাদের সাথে আমাদের খুবই একটা কর্ডিয়াল রিলেশন আছে। এই যে ওনারা ধর্মের নামে ভাগ, ভাষার নামে ভাগ, বাংলা ভাষা বা মানুষকে ছোট করা, বাঙালিদের ছোট করা, এইটা যে চেষ্টা করছে বিজেপি, এটা কোনোদিনই সফল হবে না। অর্থাৎ অমিত শাহ সম্পর্কে বলছেন ভুল ন্যারেটিভ, পলিটিক্যাল স্টেটমেন্ট। স্বপন দাস, এই তো বৈশ্বনাথ চট্টোপাধ্যায় তাদের মতো ব্যাখ্যা করবে। এটা তো ঘটনা যে পশ্চিমবাংলায় যেটা হয়, যে তোলাবাজরা সব ঐক্যবদ্ধ হয়, চোরেরা সব এক জায়গায় হয়, ধান্দাবাজরা সব এক জায়গায় হয়, সুবিধাবাদীরা সব এক জায়গায় হয় এবং এরা প্রত্যেকে মিলে একটা সিন্ডিকেট চালায়। গুজরাটের সমবায় ভিত্তিতে আমুল চলে, বিভিন্ন কলকারখানা, গাড়ি কারখানা,
বিরাট বন্দর সব কিছু গুজরাট তারা তৈরি করে, তারা সেখানকার ইন্ডাস্ট্রিয়াল পলিসি তাদের বিনিয়োগের জন্য লোকে লাইন লাগায়, আর পশ্চিমবাংলায় বিনিয়োগ নিয়ে এখান থেকে সব পাত্তাড়ি গোটায়। এই পার্থক্য তো থাকবে, সেই জন্য গুজরাটকে ঢুকতে দেবো না, এটা তো কথা। কিন্তু বেশ। আমার একটা কথা আমি বলতে চাইছি এখানে, দ্রুত। যে আমরা 2 মাসের মধ্যে যে কাজটা করতে পেরেছি, মানুষ সারা বিশ্বকে একটা বার্তা দিতে পেরেছি, আপনি 15 বছরে কেন পারেননি? আর ইন্ডাস্ট্রি যদি না হয়, চাকরিটা হবে কোত্থেকে? পরিচয়ে তিনি গৃহবধূ, অথচ তিনি নাকি আন্তঃরাজ্য আগ্নেয়াস্ত্র পাচারকারী গ্যাংয়ের মাথা। গোপন সূত্রে খবর পেয়ে এবার পূজা বিশ্বাস নামে এক গৃহবধূকে গ্রেফতার করেছে পুলিশ। এই প্রতিবেদনে আপনাদের সামনে রাখবো তার কাছ থেকে কি কি পাওয়া গেছে, দেখুন। সন্দেহ ছিল আগেই, সেই মতো আগে ভাগে ওঁত পেতেছিল পুলিশ। প্রথমে ম্যাজিক ভ্যান থামানো, তারপর শুরু হলো তল্লাশি। আর ব্যাগ খুলতেই কার্যত চোখ কপালে ওঠার জো। ব্যাগের ভিতরে ঠাসা আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন, কার্তুজ, কি নেই সেখানে। রবিবার 7 সকালে উত্তর 24 পরগনার অশোকনগরে এভাবেই আন্তঃরাজ্য অস্ত্র পাচার চক্রের হদিশ পেল সিআইডি এবং অশোকনগর থানার পুলিশ। আর এই বিপুল আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ যে মহিলাকে গ্রেফতার করল পুলিশ, তিনি নিজেকে গৃহবধূ হিসেবে পরিচয় দিয়েছেন। নাম পূজা বিশ্বাস, বাড়ি হাবড়া পুরসভার 12 নম্বর ওয়ার্ডে। প্রাথমিকভাবে তদন্তকারীদের দাবি, বিহার থেকে অস্ত্র এনে হাবড়ায় তা বিক্রির ছক কষা হয়েছিল। ভোরবেলা ম্যাজিক গাইড থেকে এক ভদ্রমহিলাকে নিয়ে এই আমাদের স্মার্ট পয়েন্টের সামনে ওনারা আটক করে। আটকের পরে ওনাকে জিজ্ঞেস করা হয় কোথা থেকে এসছেন বা কী বৃত্তান্ত, উনি ঠিকভাবে বলতে পারেন না। তখন ওনার ব্যাগ সার্চ করে দেখা হয়, ওনার তো হলো যে বাইরের থেকে কোনো জায়গাতে পাচার করে এখানে অশোকনগরে নিয়ে আসা হয়। পুলিশ সূত্রে দাবি, বিহার থেকে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র কিনে এ রাজ্যে ব্যবসা চালানো হচ্ছে বলে গোপন সূত্রে খবর পায় তারা। একাধিক মহিলাদের মাধ্যমে পাচার চক্র চলছিল বলেই দাবি পুলিশের। রবিবার সকাল 6টা নাগাদ অশোকনগরের 8 নম্বর মোড় এলাকার কাছে একটি ম্যাজিক ভ্যান এসে দাঁড়ায়। আগে থেকেই সেখানে ওঁত পেতেছিল সিআইডি ও অশোকনগর থানার পুলিশ। এরপর গাড়ি থামিয়ে ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তল্লাশি চালানো হয় তার ব্যাগে। এরপরই মুড়ি মুড়কির মতো বেরিয়ে পড়ে একের পর এক আগ্নেয়াস্ত্র। ধৃত মহিলার ব্যাগ থেকে উদ্ধার হয়েছে 8টি 7mm পিস্তল, 2টি 9mm পিস্তল, 12টি ম্যাগাজিন ও প্রায় 200 রাউন্ড তাজা কার্তুজ, এমনটাই পুলিশ সূত্রে দাবি। এছাড়াও ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে অন্তত 12,000 টাকা ও 2টি মোবাইল ফোন। এখন যা রাজ্যের পরিস্থিতি, এরকম মানে পাড়ায় পাড়ায় পাওয়া যাবে। দক্ষিণ হাবড়ায় নিবেদিতা রোডের ওপরে এই বাড়িতেই থাকেন ধৃত মহিলা পাচারকারীর স্বামী, পেশায় রাজমিস্ত্রি তিনি। যদিও তার দাবি, 10-12 দিন আগে স্ত্রীর সঙ্গে শেষবার দেখা হয়েছিল তার। কতদিন ধরে এই ব্যবসাটার সঙ্গে যুক্ত বলে আপনার মনে হয়? কিছুই জানেন না আপনি? ওর সঙ্গে যে কি আছে, কি আরো কি আছে তাও জানি না। তদন্তকারীরা মনে করছে যে একজন গৃহবধূকে অস্ত্র পাচারকারী হিসেবে ব্যবহার করে অভিনব ছক নিয়েছেন এই অস্ত্র পাচারকারী চক্রের পাণ্ডারা। গোয়েন্দাদের প্রাথমিক অনুমান, যাতে কেউ সহজে সন্দেহ না করে সেই কারণেই অস্ত্র পাচারের গ্যাংরা মহিলাকে ব্যবহার করেছে, যিনি আবার নিজেকে গৃহবধূ হিসেবে পরিচয় দিয়েছেন। পুলিশ সূত্রে খবর, ধৃতের কাছ থেকে একটি ট্রেনের টিকিটও পাওয়া গেছে, যা দেখে সিআইডি সূত্রে দাবি ওই মহিলার সঙ্গে বিহার যোগ রয়েছে। এই ঘটনায় বিহারের মুঙ্গেরের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে অস্ত্র পাচারের যোগ। তো তৃণমূল আমলে এবং তার আগে বামফ্রন্ট আমলেও শিল্পায়ন না হওয়াতে লোকের হাতে কাজ নেই, সেই জন্য মানুষ এই ধরনের অবৈধ কাজকর্ম বেছে নিয়েছে। আমরা সবাইকে বলবো যে সমস্ত এই অবৈধ কাজ বন্ধ করে দিন, নাহলে পুলিশ ব্যবস্থা নেবে, সে মহিলা হোক আর পুরুষ হোক। হাবড়ার এই বাড়ি তৈরির পিছনে অর্থের উৎস কি, তাও খতিয়ে দেখছে সিআইডি। পার্থপ্রতিম ঘোষ, সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। শুধু তার কাছে যে অস্ত্র পাওয়া গেছে এমনটা নয়, এই মহিলা তিনি হচ্ছেন নাকি আন্তঃরাজ্য অস্ত্র পাচার চক্রের মাথা। আপনি ভাবতে পারেন, মানে আমি বলছি সলিলদা, মোডাস অপারেন্ডিটা এমনভাবে সিলেক্ট করা হয়েছে যে একজন গৃহবধূ, 8 পৌরে গৃহবধূ, দেখে কারুর সন্দেহটুকুও হবে না যে তিনি এইরকম একটা কাজের সঙ্গে যুক্ত থাকতে পারেন। মানে পুলিশের চোখে ধুলো দেওয়ার একটা আস্ত প্ল্যান। না, এটা তো ইন্টারস্টেট আর্মস সাপ্লায়ার। এবং খালি তাই না, আমার যেটা মনে হচ্ছে, দেখো এটা কিন্তু এর প্রথম কাজ নয়, এটা অনেক দিন ধরে করছে। আর স্পেশাল অপারেশন গ্রুপ সিআইডির যেটা কাজ করেছে খুব ভালো করেছে, অন দ্য বেসিস অফ ডেফিনিট ইনপুট মানে হচ্ছে সঠিক ইনপুটের উপর ভিত্তি করেই করেছে। এবং যে আর্মসগুলো পাওয়া গেছে তার মধ্যে 9mm তো প্রহিবিটেড বোর, সেগুলোই বা কোথা থেকে পেলো? সেগুলো কোথা থেকে পেলো? এবং সোর্স অফ প্রকিউরমেন্টটা সবচাইতে বড় কথা। এর সঙ্গে কিন্তু তোমার টেরোরিস্ট আউটফিটটাও কিন্তু রুল আউট করা যাচ্ছে না। এবং বাংলাদেশের সঙ্গে যোগাযোগ, দেখো ওটা হচ্ছে বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে, এই অশোকনগরটা কিন্তু বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্ট নয়।
এটা বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে, এবং বারাসাত পুলিশ ডিস্ট্রিক্ট অ্যালং উইথ সিআইডি যে এসওজি টিমটা, এটা কিন্তু এই যে আর্মস সাপ্লাইয়ের যে গ্যাংটা, এদের মোডাস অপারেন্ডি কিন্তু এই যে স্বামী যে সে জানে না বললে হবে না, স্ত্রীর এই কাজ কারবার মানে আন্ডার দ্য গাইজ অফ মানে মহিলা মানে গৃহবধূ সেজে এই যে করছে, এটা কিন্তু অনেক সুবিধাজনক পরিস্থিতি। এবং এখান থেকে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ক্রিমিনালদের কাছে হোক, টেরোরিস্টদের কাছে হোক, স্লিপার সেলের কাছে হোক, দেখো গতকালও দেখো তুমি কিন্তু কিছু টেরোরিস্ট গ্যাংয়ের কিন্তু আমরা খোঁজ পেয়েছিলাম, সেখান থেকেও পেয়েছিলাম। আজকের কিন্তু আবার সেই বারাসাত পুলিশ ডিস্ট্রিক্ট থেকেই এই তো হিউজ আর্মারি এটা রিকভারি হয়েছে। এর পেছনে কারা কারা আছে, সোর্স অফ প্রকিউরমেন্ট কি, বিহারের যোগাযোগ আছে না বাংলাদেশের যোগাযোগ আছে, এখান থেকে কিন্তু বাংলাদেশের সঙ্গে যে যোগাযোগ রাখছে সেটাও কিন্তু আমার মনে হয় সেটাও কিন্তু পসিবিলিটি কিন্তু রুল আউট করা যায় না। এটা কিন্তু সিরিয়াসলি এটা দেখতে হবে, এসওজি, এসটিএফ, লোকাল পুলিশ এবং সিআইডি, এই এই চারটি ডিপার্টমেন্ট মিলে কিন্তু এটাকে কিন্তু ক্র্যাক করতে হবে। সোর্স অফ প্রকিউরমেন্টটা জানতে হবে, মোটিভ অফ প্রকিউরমেন্ট অফ আর্মস জানতে হবে, সাপ্লায়ার কোথা থেকে আনছে জানতে হবে, কোথায় কোথায় সাপ্লাই হবে সেটা জানতে হবে, অ্যান্ড সোর্স অফ প্রকিউরমেন্ট অফ মানি, অর্থটা কোথা থেকে, কে যোগান দিচ্ছে, এই সবগুলো কিন্তু রুল আউট করা দরকার। দেখুন, একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য কথা বলছেন সলিলদা, সেটা হচ্ছে এইটার সঙ্গে জঙ্গি যোগ আছে কিনা সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা দরকার। এর আগে আপনারা জানেন যে শিয়ালদা চত্বরে একাধিকবার যে অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে সেখানেও কিন্তু বিহার যোগ পাওয়া গেছে। গত পরশু রাজারহাটে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তার সঙ্গে নাশকতার যোগ রয়েছে কিনা সেটাও কিন্তু তদন্তকারীরা সেইটাকেও সমান আওতার মধ্যে রাখছেন। আমি বাকি অতিথিদের কাছে যাওয়ার আগে এই যে গৃহবধূর কাছ থেকে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধারের ঘটনা নিয়ে পুলিশের কি বক্তব্য রাখবো আপনাদের সামনে। এসওজি টিম আছে সিআইডিতে, ভোরওয়ালা ওখানে গিয়ে রেড করে উইথ হেল্প অফ দ্য লোকাল পুলিশ আমরা অনেক কিছু অস্ত্র আর আর্মসগুলো রিকভারি হয়েছে। এবার আমাদের দেখতে হবে কোথা থেকে নিয়ে আসা হলো। ও তো প্রথমে জবলপুর থেকে বেরিয়েছে, তারপরে এখানে এসছে, তারপরে কোথায় ডেস্টিনেশন, এগুলো ইটস আ ম্যাটার অফ ইনভেস্টিগেশন। আমরা অ্যারেস্ট করব আর এই পুরো নেটওয়ার্কটা বন্ধ করার জন্য আমাদের পুরো চেষ্টা থাকবে। এগুলো সব এখন আমি ইনভেস্টিগেশনে এখন জাস্ট এটা হয়েছে, তো পরবর্তীকালে আবার কিছু ডেভেলপমেন্ট হলে পরবর্তীকালে আপনাদেরকে পুরো ম্যাটারটা আমরা জানাবো। পূজা বিষয় যে অ্যারেস্ট হয়েছিল, আগেবার भी একটা কেসে উনি দত্তপুকুর কেসে অ্যারেস্ট হয়েছিল, কিন্তু অনেক দিন ধরে এগুলো মহিলা এরকম একটা ক্যারিয়ার থাকবে এটা অনেক দিন পরে একটা আমরা পেয়েছি। দেখুন, এর আগে একাধিকবার দেখা গেছে যে এই রাজ্যে অস্ত্রের ঝনঝনানি কিভাবে দিনের পর দিন বেড়ে চলেছে। বারবার বিহার এবং মুঙ্গেরের নাম তখন বারবার সামনে উঠে আসতো এবং তখন প্রশ্ন উঠতো যে তাহলে পুলিশ প্রশাসন তারা করছিল কি। আমি বলছি এই পালা বদলের পর পরিবর্তনের সরকারের আমলে এগুলো সম্বন্ধে বন্ধ করা যাবে না? বন্ধ করা যাবে বলেই তো দেখো পুলিশের কি ভূমিকা, সিআইডি কিভাবে এগুলোকে উদ্ধার করেছে এবং মহিলাকে অ্যারেস্ট করেছে। আজকে তো এটা ঘটনা যে পরিবর্তন হয়েছে বলেই তো মানুষ এগুলো দেখতে পাচ্ছে, এবং তাদের নিখুঁত পরিকল্পনা যে ওই আসতে পারে এটা চিহ্নিতকরণ করা, তারপর তাকে টার্গেট করে তাকে সমস্ত কিছু উদ্ধার করা, এটা তো নট এ ম্যাটার অফ জোক, এটা তো করেছে। আগে হয়নি, হতো না, তার কারণ হচ্ছে এটা তো জানতো এই মহিলা তো এই প্রথমবার নয়, এর আগেও এই ধরনের অভিযোগের সঙ্গে তার অ্যারেস্ট হয়েছিল। সে তার ব্যবসা, একটা ছোটোখাটো ব্যবসা করে, কিন্তু তার মূল উপার্জন যে এটা তো হাবড়া থানার পুলিশ জানতো না, তারা জানতো, কিন্তু আগে তারা ব্যবস্থা নেয়নি। আর এই ধরনের মহিলা শিশুদেরকে তো এইসব ধরনের কাজে ক্যারিয়ার হিসেবে ব্যবহার করে, সোনা পাচার, অস্ত্র পাচার, বিভিন্ন কিছুতে। এর সঙ্গে আমার যে মতের যেটা হচ্ছে, সলিতা ঠিকই বলেছেন, বাংলাদেশের সঙ্গে কোনো না কোনো যোগ আছে, কারণ বাংলাদেশে হাবড়া থেকে স্বরূপনগর বর্ডারটা খুব কাছাকাছি, তো এই যে একটা লিঙ্ক আছে এটা নিশ্চয়ই তদন্তের মাধ্যমে আরও খুঁজে আসবে। এটা পুরোপুরি বন্ধ করা, অস্ত্র ভান্ডার বা অস্ত্রের ব্যবসা বা অস্ত্র নিয়ে এসে বিস্ফোরণ ঘটানো বা গুলি করা, এই যে অবৈধ কারবারগুলো টোটালি পশ্চিমবাংলা বন্ধ করবে, এটা পুলিশ প্রশাসন তারা শক্তপোক্তভাবে কাজ করবে, এটা আমরা আশা করছি। বেশ, দেখুন, আমি বলছি পাচারের কথা এই রাজ্যে কিন্তু বারে বারে শোনা গিয়েছে, বালি পাচার, মাটি পাচার,
আচ্ছা, অস্ত্র পাচার তো এখানে এলো, সোনা পাচারের কথাও কিছুক্ষণ আগে বলছিলেন স্বপন দা। সোনা পাচার থেকে আমি এবারে সোনা পাপ্পুতে আসবো। এই সোনা পাপ্পুর বিরুদ্ধে দ্বিতীয় চার্জশিট ইতিমধ্যেই ইডি দিয়েছে এবং সেখানে যে দাবি করা হয়েছে তা মারাত্মক, যেখানে বলা হচ্ছে যে বেআইনি নির্মাণ যাতে হয় সেজন্য ঘুষ বাবদ টাকা পাঠিয়েছে সোনা পাপ্পু। 2022 সালে 19,49 লক্ষ টাকা খরচ করে সোনা পাপ্পু, যার মধ্যে 3,41,51,000 টাকা সে ঘুষ দেয়। এবার কাকে কাকে ঘুষ দেয়? কসবা থানার আধিকারিক, কলকাতা পুরসভার আধিকারিক, তৃণমূল কাউন্সিলরকে টাকা পাঠায় সোনা পাপ্পু। পুলিশকে দেওয়া হয়েছে 1,46 লক্ষ টাকা। পুজোর ডোনেশন এবং পার্টি ফান্ডেও পর্যন্ত টাকা দিয়েছে সোনা পাপ্পু। তৃণমূল কাউন্সিলরকে 1,11,50,000 টাকা দেওয়া হয়েছে। কলকাতা পুরসভার আধিকারিক, তাকে দেওয়া হয়েছে 2,27,000 টাকা। আর ডোনেশন বাবদ দেওয়া হয়েছে 55,91,000 টাকা। জমি দখল ও বেআইনি নির্মাণ মামলায় দ্বিতীয় চার্জশিট শুক্রবারই সাপ্লিমেন্টারি চার্জশিট ইডি পেশ করেছে আদালতে, গ্রেফতারি 60 দিনের মাথায়। আর সেখানে এই দাবি সোনা পাপ্পুর বিরুদ্ধে, অর্থাৎ বিশ্বজিৎ পোদ্দারের বিরুদ্ধে করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অর্থাৎ মূল বিষয়টা হচ্ছে ইডি এর আগে যেটা দাবি করেছিল এই সোনা পাপ্পু, জয় কামদার বা শান্তনু সিনহা বিশ্বাস নিয়ে যে একটা র্যাকেট, একটা ট্রায়াঙ্গেল, যেখানে ক্রিমিনাল থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে মাফিয়ারা যে তারা কিভাবে একটা র্যাকেট চালাতো এবং কিভাবে তারা দিনের পর দিন পার পেয়ে যেত, স্পষ্ট হচ্ছে রাজনীতির ছত্রছায়ায় সেটা চার্জশিটে দিনের আলোর মতন স্পষ্ট। দেবনারায়ণ দা, দেখো, এই ইডি নিয়ে প্রচুর কথা বলছে। একটা কথা রবীন্দ্রনাথের পল্লী প্রকৃতি লিখেছে, আমাদের শিক্ষার মধ্যে এমন একটা সম্পদ থাকা চাই যা শুধু তথ্য দেয় না, সত্য দেয়, যা শুধু ইন্ধন দেয় না, অগ্নি দেয়। তার মানে এর মধ্যে এই মানে ইডির কথা বলছো, আমি দেখছিলাম 2020 থেকে 2025-26 পর্যন্ত 5,158, ঠিক আছে, সোনা পাপ্পু 5,158 মধ্যে তৃণমূল আমলে সোনা ছেলে, এটা আপনি এটাই বলুন। আপনি সার্টিফিকেট দিন, আপনি সার্টিফিকেট দিন সোনা পাপ্পু তৃণমূলের সোনা ছেলে, এটাই বলুন। আচ্ছা দেবনারায়ণ দা বলুন, দেবনারায়ণ দাকে বলতে দিন। আপনার সার্টিফিকেট খুব বেশ, দেবনারায়ণ সরকার। না না ঠিক আছে, না না আমি যে কথাটা, না না ইডি এই নিয়ে প্রচুর বক্তব্য বলেন। 5,158টা কেসের মধ্যে 2020 থেকে এই পর্যন্ত মাত্র 43টা কেসের এটা সিকিউরিটি কনভিকশন, তার মানে 0.1%-এর কম। হ্যাঁ, এই পর্যন্ত এইগুলো শুধু দিলে তো হবে না, আর এইটাকে সত্য বলে ধরবো কাকে? এইটা প্রমাণ করতে হবে। হ্যাঁ, যারা অন্যায় করেছে শাস্তি পাক, কিন্তু ইডি তো করেই যাচ্ছে। এবং 96% শুধু বিরোধী দলে, আর মিথ্যা বলছে, প্রমাণ তো করতে হবে। এখানে এসে রসগোল্লার মতো বললে না না, সব ইউ মাস্ট হ্যাভ টু আনটিল এন্ড আনলেস ইউ প্রুভ ইট। আমি বিশ্বাসটা করব। আমি কি গড়িয়ার থেকে মালা কিনোর বাড়িতে পৌঁছবো? শুধু আমাদের খাবার, ওর ফ্যামিলির লোককে মালা পরানো, মিডিয়ার খাবার দিলে তো হবে না। ইউ হ্যাভ টু প্রুভ ইট। আরে প্রুভ করো এটা সত্য কি না। শুধু দিলাম আর এখন আলোচনা হচ্ছে এইটাই জনশীল। না না, মালা পরাতে ঠিক কিনা প্রমাণ করতে হবে। আমি বলছি যে তথ্য জমা দিয়েছে তাদের দ্বিতীয় চার্জশিটে ইডি, এখানেই শেষ নয়, আরও রয়েছে, যেখানে বলা হচ্ছে কলকাতা পুরসভার অনুমোদন না থাকলেও বেআইনি নির্মাণ করা হয়েছে। সাক্ষীর বয়ান তুলে ধরে চার্জশিটে উল্লেখ করেছে ইডি। কি রয়েছে তাতে? ফ্ল্যাট বিক্রির সময় করা হয় রেজিস্টার, নথি ছাড়াই কেনা বেচা হয়েছে ফ্ল্যাট। সাক্ষীর বয়ান তুলে চার্জশিটে ইডি আরও বলছে যে সোনা পাপ্পু তৎকালীন শাসক দলের সদস্য ছিলেন, অর্থাৎ তৃণমূলের সদস্য ছিলেন। সোনা পাপ্পু জানিয়েছে এইটা, সাক্ষীর বয়ান তুলে ধরে ইডি দাবি করছে কি, যে তৃণমূল বিধায়ক জাভেদ খান এবং প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারের ঘনিষ্ঠ ছিলেন এই সোনা পাপ্পু। নিঃসন্দেহে এইবারে প্রশ্ন হচ্ছে, যেটা প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে আসবো, যে এইবারে সোনা পাপ্পু সম্পর্কে ইত্যাদি যা কিছু তদন্তে উঠে এসেছে বলে তো ইডি দাবি করেছে দুটো বিষয়। এক হচ্ছে সেইগুলো কোর্টে ইডি বা তদন্তকারী সংস্থাকে প্রমাণ করতে হবে, এবং দ্বিতীয়ত হচ্ছে যে এরা এই সোনা পাপ্পু, জাভেদ খান এবং দেবাশিস কুমারের ঘনিষ্ঠ, যারা এই মুহূর্তে ঘটনাচক্রে ঋতব্রত তৃণমূলে রয়েছেন। এখানে অনেকেই প্রশ্ন তুলছেন যে শিবির বদল করার পর তাদের বিরুদ্ধে তদন্ত আদৌ কতটা গতি থাকে, শেষ পর্যন্ত কি হবে? এটা নিয়ে তো সত্যি আমি 1 সেকেন্ড একবার দেখিয়ে নিই সন্দীপন সাহা তিনি কি বলছেন। সোনা পাপ্পু কুখ্যাত, এটা সকলের জানা। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে চার্জশিট যে এত তাড়াতাড়ি গঠন হয়েছে, এটাকে আমরা সাধুবাদ জানাই। কারণ যে কোনো ক্রিমিনাল, তার বিরুদ্ধে ব্যবস্থা যদি চটজলদি নেওয়া যেতে পারে এবং আইন অনুসারে তার যা যা শাস্তি, সেই শাস্তির ব্যবস্থা করা যেতে পারে, তাহলে মানুষের আইনের ওপর ভরসা বাড়ে এবং ভবিষ্যতে ক্রিমিনাল তৈরি হওয়াটা বন্ধ হয়। ক্রিমিনালরা সবসময় বলে
যে তারা কারুর না কারুর ঘনিষ্ঠ, বিশেষ করে তারা যদি রাজনীতির ব্যক্তিত্ব হন। তো এরকম তো বলেই থাকে। এ তো তদন্ত করবে পুলিশ, তদন্তকারী এজেন্সি, তারা এটা তদন্ত করবে, করে যেটা পাবে সেটা হবে। এখন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে রাজনীতির ছোঁয়াচ এড়িয়ে শেষ পর্যন্ত আইনের পথে চলবে তো? প্রদীপ চট্টোপাধ্যায় কি মনে করেন? দেখুন, আপনাদের সবার মনে আছে যে যখন পার্থ চ্যাটার্জি প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়ির থেকে বিপুল মানে টাকা উদ্ধার হলো, তখন ফিরহাদ হাকিম বলেছিলেন, পার্থ চট্টোপাধ্যায় বাড়ি থেকে না, তার বান্ধবীর বাড়ি থেকে, মানে দুর্নীতিতে জড়িত। ফিরহাদ হাকিম বলেছিলেন কালেকটিভ রেসপন্সিবিলিটি অফ দ্য গভর্নমেন্ট। যদি এটা হয় তাহলে এই আজকে কালেকটিভ রেসপন্সিবিলিটি কেন হবে না? যারা সোনা পাপ্পুকে এতদিন অন্তর্ধানে রাখতে সাহায্য করেছিলেন, সোনা পাপ্পুকে বহুদিন খুঁজে পাওয়া যাচ্ছিল না, আমরা লাগাতার এখানে আলোচনা করেছি। আজকে সোনা পাপ্পুর বিরুদ্ধে যে চার্জশিট, সেখানে উল্লেখ করা হচ্ছে কাদের কাদের তিনি টাকা দিয়েছেন। তাহলে যাদের টাকা দিয়েছেন তাদের কালেকটিভ রেসপন্সিবিলিটি আজকে থাকবে না কেন? আজকে শুধুমাত্র নাম করা না, এই যে দেবনানন্দ বলছেন প্রুফ করা, যদি আজকে প্রুফ করার দিকে যায় তাহলে ফিরহাদ হাকিম থেকে শুরু করে বেআইনি নির্মাণের কলকাতা পুরসভা, তারপরে হচ্ছে জাভেদ খান, যাদের কথা উঠে আসছে, কাউন্সিলর, পুলিশ আধিকারিক, প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত যদি স্লথ হয়ে যায়, আইনের শাসন কিন্তু এস্টাবলিশ হবে না। ফলে যে মুখ্যমন্ত্রী আইনের শাসন বলবৎ করতে বদ্ধপরিকর, তাকে কিন্তু প্রত্যেকটা আইনি প্রক্রিয়া যাতে একই গতিতে এগোয় সেদিকে নজর রাখতে হবে। ইডির হাতে ইডি চার্জশিট দিচ্ছে, সেটা একদিকে, কিন্তু আরেক দিকে হচ্ছে এটা বোঝাতে হবে যে কটা ব্যাপার রাজ্য সরকারের হাতে আছে, সেইখানে বোঝাতে হবে যে রাজ্য সরকার পিছিয়ে আসছে না, যতই রং বদল করুক বা যতই যে শিবিরে যাক। ফলে এই জায়গাটা যদি না হয়, আজকে সোনা পাপ্পু এই বয়ান দিচ্ছে, কালকে আরেকটা সোনা পাপ্পু উঠে আসবে। ফলে সিস্টেম, এটাই প্রশ্ন, শিবির বদলের কোনো প্রভাব তদন্তে পড়বে কিনা? দ্রুত স্বপন দাস। না, সোনা পাপ্পু একজন নয়, এরকম হাজার হাজার সোনা পাপ্পু তৃণমূল আমলে তৈরি হয়েছিল। আর এই নেক্সাস শুধু একটা সোনা পাপ্পুর সঙ্গে শান্তনু সিনহা বিশ্বাস, তারপর হচ্ছে লোকাল কাউন্সিলর, থানা, কর্পোরেশন, পলিটিক্যাল পার্টি, একটা বিরাট বড় একটা নেক্সাস আছে। টাকা ভাগাভাগির বিরাট একটা স্তর আছে। দেবাশিস কুমারটা কি সচেতনভাবে এড়িয়ে গেলেন? না, আমি কি বললাম, কাউন্সিলর তো বললাম, আমি তো বললাম লোকাল কাউন্সিলর। যেখানে দেখুন কসবা থানাতে যখন টাকা দিয়েছে, তো কসবার বিধায়ক জাভেদ খান বর্তমান বিধায়ক, দেবাশিস কুমার প্রাক্তন বিধায়ক। না, কসবার বিধায়ক তো জাভেদ খান, তো জাভেদ খানও জড়িয়ে আছে, জাভেদ খান কাউন্সিলরও ছিলেন, উনিও জড়িয়ে আছেন। ঠিক তেমনি ভাবে সোনা পাপ্পুর সঙ্গে শান্তনু সিনহা বিশ্বাস জড়িয়ে আছে, হচ্ছে কর্পোরেশনের বিল্ডিং ডিপার্টমেন্ট এবং তার সঙ্গে যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যারা আছে, এরা সবাই জড়িয়ে আছে। এরা বিরাট বড় নেক্সাস। এই নেক্সাসে ওই যে স্কোয়ার ফিট নাম দিয়ে এক একজনের নাম আছে, প্রত্যেকটা জায়গাতে কত করে পার স্কোয়ার ফিট দিতে হবে, এই যে বিরাট গল্পগুলো আছে। নইলে তুমি দেখো, যা সাইকেল চড়ার ক্ষমতা ছিল না একটা কাউন্সিলর। ঠিকই, আমি বলছি এবার দেখার বিষয় যে তদন্তের বৃত্তের মধ্যে সবাইকে আনা হবে কিনা, সবাই আন্ডার স্ক্যানার থাকবেন কিনা, নাকি রাজনীতির কারণে সেই ছোঁয়াচটা তদন্তকারী সংস্থারা তারা এড়িয়ে যাবে। নিঃসন্দেহে সেটার জন্য সময়ের উপরই ছেড়ে দিতে হবে। দেখুন, বিষয় হচ্ছে আতাত, একটা অশুভ আতাতের কথা স্পষ্ট ইডি তার দ্বিতীয় চার্জশিটে উল্লেখ করেছে। প্রশ্ন হচ্ছে তদন্ত এই আতাতের একেবারে তল পর্যন্ত যাবে তো? সলিলদা। হ্যাঁ, আতাতটা তল পর্যন্ত যাবে, কারণ এই যে আমাদের ক্রিমিনোলজিতে অপরাধ তত্ত্বতে বলে যে পলিটিকো ক্রিমিনো পুলিশ নেক্সাস, এটা যেন না হয়। এই পলিটিকো ক্রিমিনো নেক্সাস যখনই হবে, দেখো সোনা পাপ্পুর ব্যাপারে দেখো, তুমি যেটা প্রদীপ যেটা বললো, এটাকে বলে অ্যাকচুয়ালি অপরাধ তত্ত্বের ভাষায় বলে কনস্ট্রাকটিভ লায়াবিলিটি, জয়েন্ট লায়াবিলিটি, জয়েন্ট রেসপন্সিবিলিটি, এবং সেখান থেকেই আসছে এই তত্ত্বটা পলিটিকো ক্রিমিনো পুলিশ নেক্সাস থাকতে বাধ্য। দেখো, সোনা পাপ্পুর কিন্তু হাইকোর্টের অর্ডারে আছে যে ও কসবা এত হ্যাবিচুয়াল অফেন্ডার যে ও কসবা জুরিসডিকশনেও ঢুকতে বার আছে। এটা হাইকোর্টের অর্ডার। নন কমপ্লায়েন্স অন দি পার্ট অফ দ্য পুলিশ, কেউ কমপ্লাই করেনি। এটা সবচেয়ে দুঃখজনক ঘটনা, যখন ওই এসআইআরের সময় এবং যখন সেই ইলেকশনের আগে যখন যে থানা ভিজিট হওয়ার সময় পুলিশ স্টেশন, তোমার মনে আছে কসবা থানায় অ্যাক্টিভ ক্রিমিনাল লিস্টে সোনা পাপ্পুর নাম ইজ অ্যাবসেন্ট, নেই, যার জন্য এর এগেনস্টে পেনাল অ্যাকশন নেওয়া হয়েছিল। কসবা যে আধিকারিক ছিল তার বিরুদ্ধে সে নামটাই সরিয়ে দেওয়া হয়েছিল। তাহলে এই ক্ষেত্রে কিন্তু তোমার, আমি যেটা বলছি, আর দেবনারায়ণ বাবু যেটা বলেছেন সেটাও ঠিক বলেছেন, যে এই যে ক্রিমিনাল জাস্টিস অ্যাডমিনিস্ট্রেশন ফেল করে কখন, যখন পুলিশ
ইনভেস্টিগেটর, প্রসিকিউটর এবং জুডিশিয়ারি তিনটের যখন সমন্বয়ের অভাব হয় তখন কিন্তু ক্রিমিনাল জাস্টিস অ্যাডমিনিস্ট্রেশনটা জিওপার্ডাইজ হয়ে যায়। এই ক্ষেত্রে কি হয় সেদিকে আমাদের নজর থাকবে খুব দ্রুত। দেবনারায়ণ সরকার, না না, সেটাই তো কথা, যে হ্যাঁ যেটা দিচ্ছে তাহলে এত কম কেন, 0.8% কনভিকশন কেন, এত 5158 মানে 5200-র মধ্যে মাত্র 43, কেন হবে না? এই নেক্সট ঠিকই বলেছে, সেটা হতে হবে, সেটা যদি না হয় তাহলে একই কথা। সেই জন্যই তো মমতা ব্যানার্জিকে সরালো, সেই যে মমতা এই জন্যই তো সারা ভারতে সরালো, সারা ভারতে। আরে এই কারণেই তো মমতা ব্যানার্জিকে নিঃসন্দেহে এবারে তদন্ত কোন পথে এগোয় সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত আলোচনা এই পর্যন্ত, কিন্তু একটু পরেই আপনাদের সামনে রাখবো ঠিক সন্ধ্যে 7টায় যে 21শে জুলাই নিয়ে কোন শিবিরের কি তৎপরতা, কোন দলের কি প্রস্তুতি। ছোট্ট একটা বিরতির পর ঠিক সন্ধ্যে 7টায় ফিরে আসছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।